থার্ড ওয়েভ ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন স্যার, কেন থার্ড ওয়েভ? আর এই যে ভাইরাস গুলো মিউটেশন হচ্ছে, মিউটেশনের জন্য যে পরিবর্তন হচ্ছে, তার জন্যই কি এই ওয়েভ গুলো আসছে, না এই ওয়েভ গুলো আসবেই এরকম ব্যাপার? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে এর আগে আমরা যখন ওয়েভ সম্পর্কে ভাবতাম তখন আমাদের মনে হতো যে যদি নয়নকে বলুন। কেসগুলো বাড়ে তার সঙ্গে হাসপাতালে অ্যাডমিশন লাগবে, তার সঙ্গে মৃত্যু হারটা বাড়বে। অর্থাৎ সমুদ্রে আমরা ঢেউ দেখি, কিন্তু সুনামি বলি যখন মনে হয় যে অনেক বেশি এই ওয়েভটা হচ্ছে ড্যামেজ করবে। তৃতীয় ওয়েভ দ্বিতীয় ওয়েভ সেকেন্ড ওয়েভের মতন নয়, ফার্স্ট ওয়েভের মতনও নয়। সে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সমুদ্রের ধারে আপনি দাঁড়িয়ে আছেন, অনেকগুলো ছোট ছোট ঢেউ আসছে, কিন্তু সে কোনো ক্ষতি করছে না। ফলে যখন ওয়েভের কল্পনা আমরা করি, আমরা ভাবি যে এরপরেই রোগী সংখ্যা বাড়বে, হাসপাতালে ভর্তি বাড়বে এবং হাসপাতালে ভর্তি বাড়ার সঙ্গে মৃত্যু হারটা বেড়ে যাবে। তৃতীয় ওয়েভের এখন পর্যন্ত কোনোটাই নেই। আপনার যে প্রশ্নটা যে ভাইরাস মিউটেট করছে, আসলে ভাইরাস মিউটেট করে না, আমরা তাকে মিউটেট করি। অর্থাৎ একটা ভাইরাস যদি মানুষের শরীরে না ঢোকে তাহলে সে মিউটেট করবে না। মিউটেশন মানেটা কি? ধরুন আমার যখন ছোটবেলার একটা ছবি আছে আর আজকের ছবি আছে, এই দুটো আমি, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলেও বেসিক্যালি আমি একই মানুষ। অর্থাৎ খুব বেশি চিনতে একটু অসুবিধা হবে, তবুও যারা আমাকে ছোটবেলা দেখেছে তারা চিনতে পারবে একটু কষ্ট হলে। ঠিক সেভাবেই আমাদের শরীরে যখন করোনা ভাইরাস, আমি তো 2019-এরও কথা বলছি না, তারও আগে যখন ঢুকলো ধরুন চায়নাতে এবং তার পাশাপাশি দেশে, এই ভাইরাস যতই মিউটেট করুক, এটা তো কোভিডই ভাইরাস। অর্থাৎ আমার যে পরিবর্তন হলেও আমি মানুষটা একই, ফলে অনেকগুলো জিনস একই থাকে, ফলে তার বিরুদ্ধে যে ইমিউনিটি হয় সেই ইমিউনিটিটা কিন্তু আমার থেকে যায়। এবার সেই ইমিউনিটি কি করতে পারে? সেই ইমিউনিটি আমাকে বলছে যে 98% তুমি একই, 2% একটু পাল্টেছ। এই 2% পাল্টানোটা, যেহেতু ভাইরাস কনস্ট্যান্টলি একটা মানুষের শরীরে ঢুকছে, তার জন্য ভাইরাস ওটাকে আটকাতে গিয়ে ভাইরাস মিউটেট করছে, অর্থাৎ আমি মিউটেট করে দিচ্ছি। তাহলে দুটো কথা আছে, একটা হচ্ছে এই মিউটেশন কবে বন্ধ হবে, আর দ্বিতীয় হচ্ছে যে বারে বারে এরকম ওয়েভ আসতে থাকবে, তাহলে কি আমরা সবকিছু ছেড়ে দিয়ে এইভাবেই ভাববো, আবার সব লকডাউন, আবার সবকিছু বন্ধ করো, আবার বাস ট্রেন বন্ধ করো, এবং এটা ক বছর চলবে? আমি এখানে কিন্তু স্পষ্ট করে দিতে চাইছি যে এই অ্যাপ্রোচ কাজ করবে না। কেন এবার বেশি সিমটম হচ্ছে না? তার কারণ হচ্ছে ভ্যাকসিনের কারণেই হোক আর কোভিড আগে কারণেই হোক, যে ভাইরাসের আজকে, যেটাকে আপনারা ওমাইক্রন বলছেন বা আমরা বলছি, এটা গ্রিক ল্যাটিনের আলফাবেট, সেই ওমাইক্রন প্রায় 98% তো আগের মতনই আছে, 1%-এরও কম পাল্টেছে, 99% বলা যায়। ফলে আমার যে ইমিউনিটি, আমার যে শরীরে এরকম ভাইরাসের সঙ্গে আগে পরিচয় হয়েছিল, সেই মেমোরিটা কিন্তু থাকে। ওই 1%-এর কারণে আমি ইনফেক্টেড হব আবার, কিন্তু এই ভাইরাস কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ হচ্ছে আমার ইমিউনিটি আছে, যার জন্য থার্ড ওয়েভকে আমি ঠিক সেকেন্ড ওয়েভের মতন বলবো না। এখানে কোনো ভয় পাওয়ার নেই। এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। কবে আপনি গুনেছেন কটা কেস ইনফ্লুয়েঞ্জার হয়?
জয় বাংলা, কলকাতাতে কত লোকের একসঙ্গে জয় বাংলা হয়ে যেত, কোনোদিন এটা নিয়ে আলোচনা হতো? কিন্তু কোভিডের ক্ষেত্রে কেন আমরা আলোচনা করি? কোভিডের ক্ষেত্রে আলোচনা করি কেন আমাদের ভয় আছে যে ইনফেক্টিভিটি বেশি হলে ভিরুলেন্সটা বেশি হবে, ড্যামেজটা বেশি হবে, মৃত্যু হারটা বেশি বাড়বে, আইসিইউ ভর্তি বেশি হবে। এটা কিন্তু এবার কোনো রকম চরিত্র নেই। ফলে সে অর্থে আমি এটাকে থার্ড ওয়েভ মানতে ঠিক রাজি নই। ইনফেক্টিভিটি রেট এবার হবে, মানে বাড়িতে কারো একজনের হলে বাকি সকলের হবে, এটা আপনি ধরেই নিন। আপনি ওই বাড়ির মধ্যে পার্টিশন করে এটাকে আটকাতে পারবেন না, প্রায় 100% ইনফেক্টিভিটি। কিন্তু হাসপাতালে ভর্তি আর এগুলো লাগবে না, যদি না আপনাদের অন্য যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর চিকিৎসাটা ঠিক মতন না করে থাকেন। আমি কি বোঝাতে পেরেছি ডক্টর অংশুমান? আমার মনে হয় ডক্টর অংশুমান শুনতে পাচ্ছেন না। না, আমি শুনতে পেলাম না স্যার লাস্টের কথাটা। হ্যাঁ হ্যাঁ, না আমি বলছি যে এটা কি তাহলে কমিউনিটি ইমিউনিটি আস্তে আস্তে আমরা অর্জন করছি, আপনি বলতে চাইছেন? এখন এই কথাগুলো আমি আবার বলি, এই কথাগুলো না বিজ্ঞানটা না জানলে আমরা এরকমই কথা বলবো। গোটা করোনা ভাইরাস এর বিরুদ্ধে কমিউনিটি ইমিউনিটি অবশ্যই হচ্ছে। যাদের একবার হয়ে গেছে তারা ভ্যাকসিন নিক না নিক, দ্বিতীয়বার যখন হবে অনেক মাইল্ড হবে, অর্থাৎ সে আগেকার মতন অবস্থা থাকবে। যে কারণে আমি আবার বলছি যে থার্ড ওয়েভ এর পরেও এরকম একটা ওয়েভ আসতে পারে, কিন্তু করোনার কারণে কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন, হাসপাতালের বেড লাগছে, মৃত্যু হার বেড়ে যাচ্ছে, এটা আমার মনে হয় না হবে। হ্যালো, আচ্ছা আমরা ছোটদের মধ্যে যে এবারে ছোটদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলেছে, কিন্তু ছোটদের যে আক্রান্ত হচ্ছে তাতে তাদের সিভিয়ারিটিটা কম হচ্ছে, এটার কারণ কি? সিভিয়ারিটিটা ছোটদের কম হওয়ার কারণটা কি? আমার মনে হয় দেখুন, আজকে একটা সুযোগ এসছে যেখানে আমাদের করোনাটা আরেকবার বুঝতে হবে। করোনা ভাইরাস 2019-এ আসেনি, করোনা ভাইরাস অনেক দিন ধরেই ছিল। 2002-তে অনেক 19টা দেশে ছড়িয়ে গেল। আমরা বলি করোনা 1 বলা হয়, মেডিকেল টার্মোলজিতে SARS-CoV-1 ভাইরাস বলা হয়। কেন SARS-CoV-1 বলা হয়? কেন যখন 2019-এ করোনা আবার হলো তখন দেখা গেল যে প্রায় 95% 96% দুটো ভাইরাসের কিন্তু একই জেনেটিক্স, একই মেকআপ, মাঝখানে 2002 আর 2019। এমনকি যে 2002-তেও যেভাবে মানুষের ফুসফুসে ক্ষতি হয়েছে, যে ওষুধগুলো লেগেছে, সেটাই কিন্তু সারা পৃথিবী আবার অভিজ্ঞতা করলো 2019-এ। 2002-এর অভিজ্ঞতাটা যদি পড়তেন তাহলে 2019-এর এই কষ্টটা সারা পৃথিবীর হতো না। এবার হচ্ছে যে ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভের কথা। থার্ড ওয়েভের পর্যন্ত আমাদের 130 কোটি হচ্ছে যে দেশ, তাতে বেশিরভাগ হচ্ছে যে হয় প্রথম ওয়েভ আর সেকেন্ড ওয়েভে তাদের হয়ে গেছে, প্রায় 1 মিলিয়ন হচ্ছে মানে 10 লক্ষ প্রায় সরকারি বলছে যে ভ্যাকসিনেশনও হয়ে গেছে। এই সব মিলে যে ইমিউনিটিটা তৈরি হয়েছে, এই ইমিউনিটিটা it does not prevent from me from having another infection, but it prevents me from getting admitted to a hospital. It prevents me from dying. আপনার যে প্রশ্নটা ছিল বাচ্চাদের কোনো ওয়েভেই প্রবলেম ছিল না। ইনফ্যাক্ট there is a reverse graph.
নবজাতক শিশুর সবথেকে বেশি সেফ। যতগুলো বাচ্চা আমরা দেখেছি যেখানে মা কোভিড পজিটিভ, বাচ্চাকে একই সঙ্গে রাখা হয়েছে, মায়ের বুকের দুধ খাওয়ানো হয়েছে, মা প্রচন্ড ভয় পাচ্ছিল, মাও ভালো থাকে, বাচ্চাও ভালো থাকে। অর্থাৎ প্রেগনেন্সিতে সব থেকে বেশি প্রোটেক্টেড। কেন প্রোটেক্টেড? আসলে লোকের এখন পর্যন্ত ধারণা, সরকারের ধারণা, মানুষের ধারণা, এবং এই ধারণাটা আমরাই চিকিৎসকরা করেছি, যে কোভিড হলো একটা ইনফেকশন, আমার শরীরে ঢুকেছে, শরীরে কিছু ক্ষতি করবে, তারপরে বেরিয়ে যাবে। ফলে বেশিরভাগ ডাক্তাররা বললেন যে আচ্ছা, যখন আপনার কোভিড পজিটিভ হয়েছে আপনি আইসোলেশন হয়ে যান। তারপরে হচ্ছে যারা আইসিইউতে ভর্তি হলো তাদের নানা রকম সাপোর্ট হলো। যেদিন তারা নেগেটিভ হয়ে গেলেন, বাড়ির লোকরা ভাবলেন বাস এবার তো ঠিকই ডাক্তারবাবু বলেছেন ভাইরাস ঢুকেছে, ভাইরাস তো বেরিয়ে গেছে, যা ক্ষতি করার করে গেছে, আর তো কোনো ক্ষতি হবে না, তাহলে আমার রুগী তো বেশ ভালো আছে, এখন ভয়ের কিসে। দেখা গেল যখন কোভিড নেগেটিভ হয়ে বাড়িতে গেলেন, কিছুদিনের পরে কিছু লোকের হার্ট অ্যাটাক হলো, কিছু লোকের প্যানক্রিয়াটাইটিস হলো, কিছু লোকের অন্য অসুখ হলো, এবং তাতে তারা মারা গেলেন। এমনকি সেটা কিন্তু রেকর্ডেডও হলো না কোভিড ডেথ হিসেবে। তো তার বিজ্ঞানটা কি? তার বিজ্ঞানটা হচ্ছে এই ভুল ভাবনাটা যে ভাইরাস আমার শরীরে ঢুকবে, ঢুকে কিছু ক্ষতি করবে, তারপরে বেরিয়ে যাবে। আসলে উল্টোটাই হয়। ভাইরাস কে একটা নবজাত শিশুতে ঢুকলো, তার কেন কিছু ক্ষতি হয় না? ছোট বাচ্চাদের কেন ক্ষতি হয় না? ভাইরাস যখন ঢোকে, সেই ছোট বাচ্চাটার ভাইরাসের বিরুদ্ধে লড়তে যায় না, তার ইমিউনিটি কোনো কিছু লড়তে যায় না, ফলে তার কোনো সিমটমও হয় না, এবং একদিন তারপরে ভাইরাস বেরিয়ে যায়, শিশুও ভালো থাকে, ভাইরাসও ভালো থাকে। এই হচ্ছে ছোট বাচ্চাদের প্রবলেম। কোথায় হয়? প্রবলেম হয় যখন আমার শরীর ভাইরাসের বিরুদ্ধে লড়তে যায়। সেটা তো ভালো, যে কোনো ডিজিজের বিরুদ্ধে লড়াটাই হচ্ছে আমাদের ইমিউনিটি এর জন্য তৈরি হয়েছে, কিন্তু এই লড়াইটা এত বেশি হয়ে যায় যে কেমিক্যালস গুলো বেরোয়, সেটাই জ্বর করে, সেটাই নিঃশ্বাস কষ্ট করে, সেটাই মৃত্যুর কারণ হয়। এবার আস্তে আস্তে আমাদের শরীর এটা বুঝতে শিখেছে যে এইভাবে আমরা লড়াই করব না। ভাইরাস আসুক, এক দুদিন জ্বর হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু খুব বেশি ইনফ্লামেশন হচ্ছে না। ফার্স্ট ওয়েভে, সেকেন্ড ওয়েভে কারা মারা গেছেন সারা পৃথিবী জুড়ে? যারা বয়স্ক, যাদের কোমরবিডিটি ছিল। এটা নতুন কথা নয়। যদি একটা কারণ আমরা দেখি, তাহলে ডায়াবেটিস যাদের ছিলেন, যাদের ব্লাড সুগার বেড়ে গেল হঠাৎ কোভিডের সময়, আনকন্ট্রোলড হলো, প্রচন্ড ড্যামেজ হলো, মৃত্যুর মুখে চলে গেল। আজকে আমি একটা অন্য আলোচনা করছি, যারা শুনছেন মন দিয়ে শুনবেন। যেই অ্যাপ্রোচে আমরা কোভিডটাকে ঠেকাতে চেষ্টা করছি, সেই অ্যাপ্রোচটা গোড়াতেই ভুল। তার কারণ হচ্ছে কোভিড ভাইরাস is not a infective procedure. যারা পাবলিক হেলথ করেন তারা বোঝেন। লোকে ভেবেছিল যে এইচআইভি ভাইরাস এটা একটা ইনফেক্টিভ ভাইরাস, এটা থেকে। কিন্তু যখন আপনি মৃত্যু হার দেখবেন, এটা দেখবেন অনেক কিছু ইনভলভ আছে। কোভিড কি? একটা গ্রিক শব্দ আছে সিনডেমিক। ডেমিক মানে পপুলেশন, আর সিন মানে হচ্ছে একসঙ্গে। কোভিড হলো আয়না। আমাদের শরীরের, আমাদের সমাজের যা যা সমস্যা আছে সেটাকে আরো বড় করে অ্যাম্পলিফাই করে। অর্থাৎ যদি অপুষ্টি থাকে, ইকোনমিক ডিসপ্যারিটি থাকে, আমার ডায়াবেটিস থাকে, আমার হাইপারটেনশন থাকে, সেটাকে আরো সুনামির মতন বাড়িয়ে দেয়। এবার দুজন আছেন যারা ইকোনমিক ডিসপ্যারিটি, জেন্ডার ডিসপ্যারিটি, এনভায়রনমেন্টটাকে ঠিক রেখেছেন, সেখানে
কোভিড এসেও বিশেষ কিছু সমস্যা করছে না, তার জন্য 80% to 90% যাদের কোভিড হচ্ছেন বেঁচে যাচ্ছে। কিন্তু যে ডিজিজ গুলো অলরেডি ছিল, যার ডায়াবেটিস ছিল, দেখবেন কোভিড হলে ব্লাড সুগার আরো বেড়ে গেল। লোকে বলে আরে কি হলো, আমার তো কন্ট্রোল ছিল, এখন 500 হয়ে গেছে, 400 হয়ে গেছে, ইনসুলিন নিতে হচ্ছে, কি বিষয়? ইট অ্যাম্পলিফাইস। এবং আমরা কি করলাম, আমরা ভাবলাম কোভিড আজকে আছে কালকে চলে যাবে, বাকি সমস্ত জিনিসগুলোকে বন্ধ করে রাখো। আমরা চাকরি সন্ধান বন্ধ করে দিলাম, আমরা পাওয়ারটিটাকে জব সিকিউরিটি বন্ধ করে দিলাম, মহিলাদের উপরে অত্যাচার হতে আরম্ভ করলো, ছোট শিশুরা পার্কে গেল না, স্কুল বন্ধ করে দিলাম। এবার স্কুল বন্ধ করলে মেন্টাল হেলথ বাচ্চার হচ্ছে, বাচ্চা হচ্ছে ডিজিটাল টক্সিসিটি, অর্থাৎ সারাক্ষণ স্মার্টফোন ল্যাপটপ এটা বসে দেখছে। এই দেখার জন্য তার মেন্টাল হেলথ তো ডাউন হচ্ছেই, তার যখন কোভিড হচ্ছে সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে। আমরা যতগুলো অসুস্থতা আছে, যতগুলো আমাদের ডেভিয়েশন আছে ফ্রম নেচার, সেটাকে কিন্তু কোভিড দেখিয়ে দিল যে ভাই তোমার এই সমস্যাগুলো ছিল। কোন দেশে মৃত্যু হার কম হলো? যে দেশের বেসিক হেলথ সিস্টেম ভালো ছিল, যে দেশে অভাবটা কম ছিল, যে দেশে ডিসপ্যারিটি কম ছিল। আমেরিকা অনেক বেশি টাকা খরচ করে, কিন্তু সেই আমেরিকাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিভাইডটা এত বেশি যে বেশিরভাগ মৃত্যু কিন্তু কালোদের মধ্যে হয়েছে। লন্ডনে যা মৃত্যু হয়েছে, ইকোনমিক্যালি ডিপ্রাইভড সেকশনে বেশি মৃত্যু হয়েছে। এবং তাদের জন্য কোভিড একটা জাস্ট লকডাউন যখন হলো, রাস্তায় হাঁটতে গিয়ে ট্রেনের চাপা দিয়ে মারা যাচ্ছে, কেন? কোভিডের চাকরি নেই, নিজের শহরে ফিরতে হবে। এখন আমরা এগুলো আলোচনা করি না, কিন্তু কোভিডের মতন ভাইরাসকে মোকাবিলা করতে গেলে আজকে আমাদের চ্যালেঞ্জ আছে সারা পৃথিবীর সমাজে প্রত্যেকটা মানুষের, যে পুজো দিয়ে ভাববেন যে কোভিড কালকে চলে গেল, এবার স্বস্তির শ্বাস নিব, এবার পুজো করব, আবার আগেকার মতন ঘুরে বেড়াবো, এটা হবে না। আমাদের সোসাইটির যে ডিফেক্ট ছিল, বাচ্চারা কেন প্রোটেক্টেড? বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা নেচারের মধ্যে যায়, বাচ্চারা ঘরবন্দি হয় না, বাচ্চাদের ওবেসিটি অনেক কম বড়দের তুলনায়, তারা চেয়ারে বসে চাকরি করে না। কিন্তু আমরা কি করলাম, এই 2 বছরের মধ্যে বাচ্চাদের ঘরবন্দি করলাম, স্কুলকে বন্ধ করলাম। এই সময় ওবেসিটিটা আরো বাড়লো, মেন্টাল হেলথ আরো বাড়লো, ওজন পেশেন্টের বেড়ে গেল। আমি বললাম আগে কোভিড, সব হাসপাতালকে কোভিড করে দাও, আগে কোভিড মোকাবিলা করি, তারপরে ডায়াবেটিস দেখবো, হাইপারটেনশন দেখবো, হার্ট অ্যাটাক দেখবো, এটা দেখবো। কি হলো? শুধু ওয়েভই গুনতে থাকবো, কোনো লাভ হবে না। আমরা কি হাইপারটেনশন, হার্ট ডিজিজের জন্য নার্সিং স্টাফ বাড়িয়েছি? আমরা কি চাকরি সন্ধান বাড়িয়েছি? আমরা যে অপুষ্টি হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় প্রোগ্রাম হচ্ছে আঙ্গনওয়াড়িতে বাচ্চাদের খাওয়া দেওয়ার জন্য, সেটাকে বন্ধ করে দিলাম। 20 বছরের কমে লস হয়েছে 13 মিলিয়ন জব আমাদের দেশে, 20 থেকে 25 14 মিলিয়ন জব, আর 30-এর ওপরে আর নন ফর্মাল জব যদি নেয়, তাহলে 27 মিলিয়ন তো ফর্মাল জব চলে গেল শুধু যারা 30-এর কমে বয়সে। এত 84 মিলিয়ন আপনি মানে গুনতে পারেন? আমরা ভাবছি যে কোভিড চলে গেলে আমরা স্বস্তির শ্বাস নেব না। কোভিডের যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে টোটালিটিতে। কোভিড শেখাচ্ছে যে মন্দির মসজিদের জন্য পয়সা না দিয়ে যে বাচ্চাটা আজকে জন্মেছে, তার নিউট্রিশন, তার খেলার মাঠ, তার জায়গাটাকে আগে তৈরি করুন। আজকে যদি
সুস্থ একটা সমাজ থাকতো, হেলদি একটা সমাজ থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলছি কোভিড আসলেও এই মৃত্যুটা হতো না। এটাকে যদি অ্যাপ্রোচ করতে হয় মেন্টাল হেলথ, ইকোলজিক্যাল হেলথ, ইকোনমি, পভার্টি, রেশিয়াল ডিসক্রিমিনেশন, এই সমস্ত ইস্যুগুলোকে একসঙ্গে যদি না মোকাবিলা করি তাহলে হবে না। আজকে যে লোকটা ধর্মের অন্য ধর্ম বিলং করে সে সবজি বিক্রি করে, আমরা বলে দিলাম যখন কোভিড শুরু হলো অমুক ধর্মের লোকের কারণে কোভিড ছড়াচ্ছে, তাদের কাছ থেকে লোকে সবজি কেনা বন্ধ করে দিল। এবার আপনার ওষুধ তাকে বাঁচাবে? যে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালিয়ে পয়সা পায়, তার যখন উপার্জন বন্ধ হয়ে গেল দিনের পর দিন, আর আপনি ইমিউনিটির কথা বলছেন, ওষুধের কথা বলছেন, হাসপাতালে বেডের কথা বলছেন, থার্ড ওয়েভের কথা বলছেন, ফোর্থ ওয়েভের, দিস ইজ নট দ্য ওয়ে টু সলভ দ্য প্রবলেম। যদি টোটালিটিতে যদি না অ্যাপ্রোচ করি, পিস মিল অ্যাপ্রোচ, because it is not a infective disorder at all in that sense. It is a আমাদের সমাজে যা যা রোগ আছে সেটাকে সে আয়না দিয়ে দেখায় এবং অ্যাম্পলিফাই করে দেয়। যারা প্রি ডায়াবেটিস ছিলেন তারা ডায়াবেটিস হয়ে গেলেন, যারা ডায়াবেটিস ছিলেন তারা প্রচুর ব্লাড সুগার বেড়ে গেল, নানা রকম হলো। কিন্তু এটা কি সহজ হতো না যে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভের মাঝখানে প্রত্যেকেই তার ব্লাড সুগারটা একটু দেখতে পারতেন? এটাই তো আমি রেড ভলেন্টিয়ারদের বলেছিলাম যে এই কালচারটাকে ডেভেলপ করুন। চায়ের আড্ডা হচ্ছে তখন একটু ব্লাড প্রেশার দেখে নেওয়া, এটাও তো আলোচনা করা যে দূষিত বাতাবরণে আমরা থাকবো কেন। ওই সেটা তো আমি কোনো রকম দেখিনি। সেই পুজোতে প্রচুর পরিমাণে চাঁদা খরচ হলো, এটা হলো, উল্লাস হলো, আবার আমরা গুনতে আরম্ভ করেছি থার্ড ওয়েভ। তা যারা শুনছেন তাদের প্রথম কথা বলে দিচ্ছি যে থার্ড ওয়েভে মৃত্যু হার প্র্যাকটিক্যালি খুবই কম হবে, হবেই না, যদি আপনার বেসিক ডিজিজ না হয়। এখন আমার যদি হার্ট ডিজিজ থাকে আমার হার্ট অ্যাটাক হতেই পারে, তার সঙ্গে কোভিডও হলো। কিন্তু আমরা যদি আমাদের শরীরের মোটামুটি সুস্থ রেখেছি তাহলে হবে না। কি করে বাচ্চাদের এটা দিয়ে সরাবেন ডিজিটাল মিডিয়া দিয়ে আমি তো জানি না। কি করে বাচ্চাদের খেলার মাঠে আবার নিয়ে যাবেন আমি জানি না। এবং যে বাচ্চা খেলার মাঠে যাবে না তার ওজন বাড়বে, ওজন বাড়লে সেই ইনফ্লেমেশন যেটা কোভিড বাড়ায় সেটা অলরেডি থাকে। অর্থাৎ বাকি সমস্ত রোগের কারণে ছোট ছোট আগুন আমাদের শরীরে জ্বলছে। কোভিড এসে অক্সিজেনের মতন সেই ধাউ ধাউ করে এই আগুনটাকে বাড়িয়ে দিল। কিন্তু যদি কোনো আগুন না থাকতো তাহলে কোভিড আমার কোনো সমস্যা করতো না। পৃথিবীতে উন্নত দেশেরও এটাই সমাজ হয়েছে, ডিসক্রিমিনেশন। একটা জায়গায় কোথায় কোথায় আমাদের দেশে কোভিড বেশি হলো, মৃত্যু কোথায় বেশি হলো? কলকাতা, দিল্লি, বম্বে, সব থেকে বেশি বম্বেতে। কেন? বিকজ পপুলেশন ডেন্সিটি ওখানে বেশি আছে, পপুলেশনের হাউসিংটা ভালো নেই। ফলে তাদের যখন কোভিড হচ্ছে তাদের যে বেসিক প্রবলেম সেগুলোকে অ্যাম্পলিফাই করে দিচ্ছে। ফলে আমি পরিষ্কার করে বলছি যে শুধু কোভিডের আলোচনা করে কোভিড কমানো যাবে না। কোভিডের সঙ্গে মেন্টাল হেলথ আলোচনা করতে হবে, কোভিডের সঙ্গে টিবি আলোচনা করতে হবে, কোভিডের সঙ্গে হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি, কোভিডের সঙ্গে এতগুলো বড় বড় বাড়ি হচ্ছে, মাঠ কোথায়? আমি তো কলকাতা শহরে পার্ক ডিসঅ্যাপিয়ার করতে দেখছি। বাচ্চারা কোথায় খেলতে যাবে? সরকারি হাসপাতাল বলুন বা বেসরকারি হাসপাতাল বলুন, শুধু ক্লাটারিং হচ্ছে। আমরা যদি সুস্থ না থাকতে পারি তাহলে হাসপাতালের বেড বাড়িয়ে কোভিডের মোকাবিলা করা যাবে না। আশা করি আমি কিছুটা এই বিষয়ে বলেছি। হ্যাঁ, অংশমান। হ্যাঁ অরিন্দম, আমি একটু পরে বলছি।
আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। যে বাচ্চাটা 20 সালের মার্চ মাস থেকে বাড়িতে বন্ধ হয়ে আছে, তার মানসিক স্বাস্থ্য তো এমনিই খারাপ হয়ে থাকবে। সেই জায়গায় তাকে কি করে চিয়ার আপ করবে, তার পরিবারের লোকজন কিভাবে ইয়ে করবে? আর তাছাড়া সবাইকার মধ্যে একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়ে রয়েছে, বাবা মাদের মধ্যেও একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়ে আছে, যার মধ্যে দাঁড়িয়ে তো বাচ্চা নিজেই আরো বেশি ভয়ে হয়ে থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার মেন্টাল হেলথ কিভাবে ঠিক করার চেষ্টা করা যাবে? শুনুন, খুব সঠিক প্রশ্ন। সারা প্রথম কথাটা হচ্ছে যে যে বাচ্চাটা বেরোয়নি তার মেন্টাল হেলথ খারাপ হয়ে গেল, বা যে বয়স্ক লোক তিনি হাসপাতালে ভর্তি হলেন তার বাড়ির লোকরা থাকলো না, এই যে মেন্টাল হেলথ, এটা শুধু মেন্টাল হেলথ নয়। দেখা গেছে যে আমার যদি কোভিড হয় আর আমার মেন্টাল হেলথটা যদি ভালো না থাকে, তাহলে আমার আইসিইউ ভর্তি হওয়ার, আমার মৃত্যুর কারণটা অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ মেন্টাল হেলথ ইজ আ পার্ট অফ মাই প্রোটেক্টিভ মেকানিজম, মাই ইমিউনিটি। শুধু জিঙ্ক খেয়ে ইমিউনিটি বাড়ে না, ইট ইজ আ প্রোটেক্টিভ এফেক্ট। আমি যখন একটা লোককে ঘরবন্দি করে দিলাম যে তোমার কোভিড হয়েছে, পাশে বাড়ি লোক যখন যাচ্ছে না, আমি অলরেডি তাকে বলছি যে তুমি মরে যাও। সেলুলার জেল কি করে ফর্ম হয়েছিল জানেন? সেলুলার জেল এমন ভাবে ফর্ম হয়েছিল যে মানুষ মানুষের মুখ দেখতে পারবে না। তাহলে কিছুদিনের পরে এদের মনোবল ভেঙে যাবে, মেন্টাল হেলথ ভেঙে যাবে এবং এরা মারা যাবে, বা ইংরেজ সরকারের কাছে ক্ষমা চেয়ে নেবে। তো আর উই প্রডিউসিং সেলুলার জেল টু প্রোটেক্ট? এবং তাতে দাঁড়িয়ে কি কোভিড বন্ধ হয়ে গেল? It was a mechanism for preparation. It is not a mechanism for treating. ফলে আজকে দাঁড়িয়ে যদি কোভিড এর মতন ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে হয়, আমাকে সত্যি বুঝতে হয়, সাধারণ মানুষকে বুঝতে হবে। প্রথম কথাটা, বাচ্চাদের খেলতে দিতে হবে। এই থার্ড ওয়েভে একজনের হয়েছে একজনের হয়নি, তাহলে আপনি বুঝে নেবেন আরটিপিসিআর রিপোর্টটা ভুল আছে। একজনের হলে মানে গোটা বাড়ির হয়ে গেছে, টেস্ট করুন আর নাই বা টেস্ট করুন। সেখানে দাঁড়িয়ে তার মেন্টাল হেলথটা বাচ্চার পাশে দাঁড়াতে হবে, বাচ্চাকে এনকারেজ করতে হবে, যাতে দাঁড়িয়ে সে মানে সুস্থ হওয়ার একটা চেষ্টা হোক। এবং এবার তো সিমটমস গুলো খুবই কম, জ্বরের সিমটম হচ্ছে, মাঝে মাঝে পেট খারাপের সিমটম হচ্ছে, শুধু জ্বরের ওষুধ দেওয়া। আর যদি পেট খারাপ হয় তাহলে আমাদের দেশে যে ফ্যান ভাত আছে, পাকা কলা আছে, ভালো খাবার, এটাই। কিন্তু বাচ্চাকে বন্দি করে বাচ্চাকে খেলতে দেব না, স্কুলে যাব না, এটা করব না, বাচ্চারা কিন্তু ভ্যাকসিন পায়নি বলে বাচ্চারা মরে যাবে, এটা তো এপ্রিল মে সালে আমাকে, আমি হচ্ছে যে অন রেকর্ড, এমনকি আনন্দবাজারে আমি একটা লেখাও দিয়েছিলাম যে শিশুদের মৃত্যু হার হঠাৎ করে বেড়ে যাবে, আইসিইউ ভর্তি লাগবে, লাগবে না। এবং আজকেও আমি রিপিট করছি, প্রত্যেকে বলছিল জুলাইতে হয়ে যাবে, সেপ্টেম্বরে হয়ে যাবে, অক্টোবরে হয়ে যাবে। হ্যাঁ, থার্ড ওয়েভ আসছে। ওয়েভ মানেটা কি? ইনফেক্টিভিটি রেট বেড়েছে, বেশি মানুষের হয়েছে। সে তো ইনফ্লুয়েঞ্জাতেও হয়, গোটা পরিবারের হয়ে যায়। আপনারা কি কোনোদিন আলোচনা করেন যে এতগুলো লোকের ইনফ্লুয়েঞ্জা হলো কেন? তার কারণ হচ্ছে আপনাদের ভয় হচ্ছে যে অ্যাডমিশন হবে কি হবে না, আপনাদের ভয় হচ্ছে হাসপাতালে যাবে কি যাবে না। এই দুটো ভয় এবার নেই। কিন্তু আমি যখন অ্যাপ্রোচটা বলছি, আমি চারটে কথা বলছি। প্রথম কথাটা কোভিড দেখিয়ে দিল অ্যাসিওর্ড হেলথ ভার্সেস ইনসিওর্ড হেলথ। অ্যাসিওর্ড হেলথটা কি? আমি যে দেশে জন্মেছি সে দেশে আমি ট্যাক্স দিই, আমি এক কাপ চা খেলেও তার ট্যাক্স দিই, আমি রিক্সায় উঠি, ট্যাক্সিতে উঠি, তারও ট্যাক্স দিই, সেটাই জিএসটি। এই ট্যাক্স সরকার নেয় যাতে দাঁড়িয়ে আমাকে দেবে, হেলথ আমার অধিকার। এবার গভর্নমেন্ট বলছে যে না, এরপরে তুমি ইন্স্যুরেন্স নাও। কেন? এটাই হচ্ছে অ্যাসিওর্ড হেলথ। আর ইনসিওর্ড হেলথটা কি?
আমি দর কষাকষি করছি যে আমি অসুস্থ হলে, ভর্তি হলে আমার বিলটা আপনি দিবেন। তো ইন্স্যুরেন্স কোম্পানি তো লাভ করার জন্য এসছে, আপনার চিকিৎসা করার জন্য তো আসে। আর আইন যা আমাদের দেশে রয়েছে তাতে দাঁড়িয়ে ইন্স্যুরেন্স কত লাভ করছে আর কত টাকা দিচ্ছে তার উপরে কোনো লেভেল নেই। আমেরিকাতে তাও আছে, আমাদের এখানে কিছু। আপনি 100 জনের কাছ থেকে প্রিমিয়াম নিলেন 1000 টাকা করে, আপনি গোটা বছরে খরচ করলেন 500 টাকা, আপনাকে কেউ দেখার জন্য নেয়, পরের বছর আবার আপনি প্রিমিয়াম নেবেন। কিন্তু আমরা তো সরকারকেই প্রিমিয়াম দিয়েছি। দেশ যখন বলা হয়, দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারি যখন বলা হয়, আমি যখন এই দেশে জন্মে প্রত্যেক কাজের জন্য বলা হয় আপনাকে ট্যাক্স দিতে হবে, রোড ট্যাক্স দিতে হবে, টিকিট কাটলে তার মধ্যে একটা ট্যাক্সেশন দিতে হবে, এই ট্যাক্সটা আমি কি জন্য দিই? এটাই তো আমার প্রিমিয়াম, এটাই তো আমার অধিকার। এই অধিকারটাকে নিয়ে আগে যে দায়িত্বটা সরকারের ছিল, যে কারণে সরকার ইলেক্টেড হতো, যে বেসিক হেলথ স্ট্রাকচার গুলোকে বানাবে, পার্ক গুলোকে বানাবে, স্কুলের সামনে কোনো মদের দোকান থাকবে না, আজকে আমি সরকার সব দায়িত্ব ছেড়ে দিয়েছি। এবং যে কোনো সরকার, আমি বলছি না যে বাম ডান, সবারই মনে হয়েছে যে সরকারের উপর একটু ভারটা কমুক না। আরে ওই কারণেই তো সরকার, যেসব দেশে অ্যাসিওর্ড হেলথে গেছে তাদের কিন্তু কোভিডের মৃত্যু হার কমেছে, যারা ইনশিওর্ড হেলথে গেছে তাদের মৃত্যু হারটা অনেক বেশি হয়েছে। এবং এই কারণে আমি সবসময় বলি অ্যাসিওর্ড হেলথ ওয়াজ আওয়ার রাইট। কিন্তু দেখুন, আপনি সরকারি হাসপাতালে যান, শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। যে ডাক্তাররা কাজ করছেন তারা ভাবছেন যে মাইনেটা পাচ্ছি, কিন্তু এই মাইনেটা তো এমনি পাওয়া, এরপরে আমাকে প্রাইভেট প্র্যাকটিস করে টাকা আরো বেশি নিতে হবে। আমার যদি ওই মাইনেটা কম থাকে, আসুন না, আমি আপনার পাশে রয়েছি, বেশি মাইনের জন্য লড়াই করুন, সংগ্রাম, মাইনেটা বাড়ান। কিন্তু রুগীদের সময় না দিয়ে আমি কি করলাম? আমি অ্যাসিওর্ড হেলথটাকে ভেঙে দিলাম, চুরমার করে দিলাম। যে জিডিএ, যার হচ্ছে হাসপাতালটাকে পরিষ্কার রাখা, সে ভাবছে যে গভর্নমেন্ট আছে তার ইউনিয়ন আমি করব, সেখানে নামটা লিখিয়ে রাখবো, রুগী তো আসবে যাবে, ও আর কোথায় যাবে। কিন্তু সেই লোকটি যখন একটা কর্পোরেট সেক্টরে কাজ করে তখন সে খুব মন দিয়ে কাজ করে, কেন? তার সুপারভিশন থাকে, তাকে জানতে হয় যে সে টাকাটা, যে মাইনেটা পাবে, যদি রুগী না এখানে ভালো হয়ে যায় তাহলে কালকে হাসপাতালটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমার চাকরিটা যাবে। কিন্তু এটা আপনার আর আমার চাকরির বিষয় নয়, এটা হচ্ছে আগামী 50 বছরের জন্য ভারতবর্ষের ইতিহাসে আপনি লিখে রাখুন, যদি হেলথ সিস্টেম যেভাবে চলছে সেটাই চলতে থাকবে, দেন অন রেকর্ড আমি বলে যাচ্ছি কোভিড এর মতন মৃত্যু হবে। এই আলোচনাটা চলবে, অরুণ সিংকে না ডেকে অন্য কাউকে ডাকবেন, এবং কবে এই ওয়েভ শেষ হবে আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, কিন্তু বুঝতে পারি যে যতক্ষণ শুধু কোভিড নিয়ে আলোচনা করবেন, যতক্ষণ কোভিড এর পাশে অপুষ্টির আলোচনা করবেন না, যখন কোভিড এর পাশে চাকরির আলোচনা করবেন না, যখন কোভিড এর পাশে বেসিক হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটের কথা বলবেন না, যখন মহিলাদের, এই যে অন্যের বাড়িতে কাজ করে নন ফর্মাল সেক্টর, কত মহিলা বসে গেছে, যতক্ষণ এই সমাজ, আমাদের মানুষ এটা ভাববে না, আপনি হারাতেই থাকবেন কোভিড এর মতন। আজকে কোভিড এসছে, কালকে H1N1 আসবে, আরো আসবে। আপনি যত ধনী হন আর যত গরিব হন, একদিকে এই ভাইরাসটা বুঝিয়ে দিয়েছে সিস্টেম যদি ভুল থাকে আমি আয়না দেখাচ্ছি। ফলে অ্যাপ্রোচটা কিন্তু কোভিড এর আলোচনা করলে হবে না। সে শিশুর ব্লাড সুগার ঠিক আছে তো, সে শিশুর খাবার পাচ্ছে তো, কি ধরনের খাবার পাচ্ছে? পিৎজা সে খাচ্ছে। পিৎজাটা কেন আবিষ্কার হয়েছিল? পিৎজার আবিষ্কার হয়েছিল গরিবদের জন্য,
যেসব বাড়িতে খাবার ফেলে দিত ওরা বলতো ফেলবেন না, এগুলোকে নিয়ে যারা খেতে পারে না তাদের জন্য আমরা একটা নতুন করে রান্না করে খাওয়াবো। জিন্সের প্যান্ট গরিবদের জন্য ছিল। আমরা যারা হচ্ছে যে সম্পূর্ণ হেলথ নিয়ে কথা বলি না, আমরা ভাবছি আজকে 4টে কোভিডের বেড খুলে দিলাম, 4টে আলোচনা করে দিলাম, 4টে ওষুধ ডক্টর সিং বলে দেবেন, 2টো ভ্যাকসিন নিয়ে নেব, আমি প্রোটেক্টেড থাকবো। আমি মনে করি না এই ধরনের কোনো প্রোটেকশন লং টার্মে আসবে। ফলে অ্যাপ্রোচ হ্যাজ টু বি চেঞ্জড। যে প্রেগনেন্ট উমেন, যে জন্ম দিচ্ছে, এবং যারা এটাকে বিশ্বাস করেন না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের 1943 to 1944 আর 1942 to 1945 দুটো জায়গায় ফেমিন হয়েছিল। একটা ফেমিন অন্তত পশ্চিমবঙ্গের লোকরা ডাচদের ভালো চেনেন, ডাচের কলোনি আছে, সেই ডাচ মানে নেদারল্যান্ড, তাতে হচ্ছে যে হিটলার খাবার যেতে দিচ্ছিলেন না, ফলে অপুষ্টি হয়ে প্রায় 2 বছর চলল। আর 2 বেঙ্গল যখন এক ছিল তখনও ফেমিন হলো। ওই ফেমিনটা প্রায় 10 লক্ষ লোক মারা গেল। আর বেঙ্গলে কত লোক মারা গেছে তার হিসেব নেই, কোনোদিন ছবি দেখে নেবেন। আচ্ছা, মারা তো গেছে, কোনোদিন আমরা আলোচনা করেছি যে তার এফেক্টটা কি হয়েছে? বেঙ্গলে 2 বেঙ্গল নিয়ে কোনো গবেষণা হয়নি যে যারা অপুষ্টিতে মারা গেছে, যারা বেঁচে গেল, যারা শিশুকে জন্ম দিল, তাদের কি হলো? তাদের হাইট কমে গেল, তাদের ইন্টেলেক্ট কমে গেল। কোথায় থেকে, কোন তথ্যতে আমি বলছি? নেদারল্যান্ড এই স্টাডিটা করে গেল যে অপুষ্টির কারণে 4th জেনারেশনে ডায়াবেটিস বেশি, হাইপারটেনশন বেশি, ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কম, 50-এর পরে কাজ করার ক্ষমতা কম। 4th জেনারেশন। একমাত্র পৃথিবীতে দেশ আছে যারা প্রত্যেকটা লোকের জন্মের ওজন, তার কি হলো, মৃত্যু পর্যন্ত 100 বছরের রেকর্ড আছে। আর আমরা বলছি যে আমাদের দেশে তো অপুষ্টি হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে কেন? আমাদের দেশে তো অপুষ্টি হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে কেন? কারণ বুঝতে গেলে 2 বাংলা যখন এক ছিল, যে ফেমিনটা হয়েছে, সে ফেমিনের মূল্য আজকেও বেঙ্গল দিয়ে যাচ্ছে। হার্ট অ্যাটাক হচ্ছে, অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে। আর যদি না বিশ্বাস হয়, তথ্য ইতিহাস খুলে দেখে নেবেন, 1757 পরে বেঙ্গলের বড় ফেমিন হলো 1943। ইন্টেলেকচুয়াল কটা সায়েন্টিস্ট জন্মেছে যারা 1943 পরে 2 বেঙ্গলের কিছু দিতে পেরেছে? ফলে এই যে কোভিড 2 বছর চলল, যে মাটা ফুটপাতে অপুষ্টিতে একটা বাচ্চাকে জন্ম দিল, আমরা যারা পাশ দিয়ে চলে গেলাম, সেই বাচ্চার মূল্যটা 4 জেনারেশন আমাদের ভোগ করতে হবে। যাদের ইচ্ছে নেই তারা আমেরিকায় গিয়ে বাস করবেন আর ওখান থেকে বড় বড় কথা বলবেন, কিন্তু যারা উপায় নেই, যে চাষি, যারা হচ্ছে যে রোজ দিনকার কাজ করে, লেবারার, তাদের তো আমেরিকায় যাওয়া হবে না, তাদেরকে তো এই দেশেই বাঁচতে হবে, তাদের মূল্যটা দিতে হবে। এবং তারপরে তাদের ইন্টেলেক্ট, তাদের লেখাপড়া, আপনি হাসপাতাল খুলুন না, ডায়াবেটিস, হাইপারটেনশন, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সবকিছুর মূল্য। ফলে কোভিড নিয়ে আজকে 3য় ওয়েভে আমরা আলোচনা করছি, মাঝখানে কোনো আলোচনা করলাম না। তার কারণ হচ্ছে যে আগুন লেগেছে, এখন আগুন কি করে নেভাতে হবে এই আলোচনাটা। তো তাতে আপনাদের বলে দিচ্ছি, আলোচনা করে কোনো লাভ নেই, কেন কোনো ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি যে সেকেন্ড আলোচনা এবং থার্ড ওয়েভের মাঝখানে আমরা কিন্তু একবারও আলোচনা করিনি যে কোভিডটাকে টোটালিটিতে দেখি।
সিন্ডেমিক এই শব্দটার অনেক কিছু জিনিস একসঙ্গে যুক্ত হয়ে মানুষকে মৃত্যু হারে পাঠায়, মানুষকে আইসিইউতে ভর্তি করে। শুধু কোভিড নিয়ে আলোচনা করে আমার মনে হয় আমরা একটা সময় নষ্ট করছি। কেন হঠাৎ কোভিড হতে গেল? কেউ বলছে চায়না থেকে, কেউ বলছে যে ল্যাব থেকে, কিন্তু সাধারণভাবে একটাই কথা আছে, ন্যাচারাল রিজার্ভায়ার ব্যাট। আমরা যখন জঙ্গল কাটছি, আমরা যখন ডিফরেস্টেশন করছি, এই ব্যাটগুলো কোথায় যাবে? আবার কেউ কেউ এই ব্যাট নিয়ে ইন্ডাস্ট্রি করতে চাইছেন, পয়সা করতে চাইছেন, মুনাফা করতে চাইছেন। কোভিড ভাইরাস আজকে আছে, এই জুনো ডিজিজটা ছিল সেটা মানুষের মধ্যে কি করে প্রবেশ করলো? তাদের ইকোলজিটাকে আমি ড্যামেজ করলাম। তার সব থেকে বেশি কে মূল্য দিল? যেই সিস্টেমে সব থেকে বেশি ডিসপ্যারিটি ছিল, যেখানে ধনী গরিবের ডিফারেন্সটা বেশি ছিল, যেখানে হচ্ছে যে হাসপাতাল কম ছিল, যেখানে 1 লক্ষ পপুলেশনে নার্সিং স্টাফ কম ছিল, তাদের মৃত্যু হারটা বেশি হলো, তাদের আইসিইউটা ভর্তি হলো। আজকে যদি আমার হাসপাতাল বেশি থাকতো, আজকে আমার যদি নার্সিং স্টাফ বেশি থাকতো, কোভিড হতো ঠিকই, ওয়েভগুলো আসতো ঠিকই, কিন্তু সেই ঢেউ, সেই সুনামি কোনো ক্ষতি করতে পারতো না। আজকে যে মানসিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে, পাশে বাড়ির লোকরা পাশে বাড়ির পাশে আসেনি, নাকি আমার কোভিড হয়ে যাবে, বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। আমার মনে হয় যারা বুদ্ধিসম্পন্ন তারা ভাববেন যে এই ড্যামেজটার অনেক বেশি ক্ষতিকারক। ফলে আসুন আলোচনা করুন টোটালিটিতে। সবগুলো ডিজিজ পাশাপাশি আছে। আমরা হঠাৎ করে আঙ্গনবাড়ি বন্ধ করে দিলাম যে কোভিড হবে। আমরা একবারও ভাবলাম লক্ষ লক্ষ বাচ্চারা যতই খারাপ আঙ্গনবাড়ি হোক ওই খাবার খেয়ে বেঁচে ছিল? আমরা বললাম টিবি নিয়ে দেখতে হবে না, হাসপাতালগুলোকে কোভিড করে দাও। তো আগুন লেগেছে, আপনি দমকলকে ডেকেছেন, কিন্তু তারপরে এই দুটো ওয়েভের মাঝখানে কেউ কি ভেবেছে? আমরাই কি ভেবেছি? মানুষ কি ভেবেছে? সেই পুজোতে বিশাল বিশাল পুজোর পান্ডাল, আসল মন্দির তো হাসপাতাল। কটা ডাক্তার নিযুক্তি হয়েছে, কটা নার্সিং স্টাফ নিযুক্তি হয়েছে, ছোটখাটো নার্সিং হোম যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেল। মানুষ কোথায় যাবে? এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরছে অক্সিজেনের জন্য, এই তো ছিল দৃশ্য। ফলে এটা কিন্তু একদিনে হয়নি, এবং এর জন্য অন্য কাউকে ব্লেম করেও লাভ নেই। আমরা যদি বিয়ে বাড়িতে টাকা খরচ করতে পারি, আমরা যদি আমার বাচ্চার জন্মদিনে টাকা খরচ করতে পারি, আমি যদি চাঁদা তুলে দিতে পারি আমার ধর্মের একটা সংস্থানের জন্য, তাহলে আমি পারি আমার এলাকাতে একটা চাঁদা তুলে একটা নার্সিং হোম বানাতে। আর যে ডাক্তাররা মনে করছিলেন, তারাই বলুন তো কজন ডাক্তার মারা গেছে? কিন্তু আমরা যখন বলি যে ডাক্তাররা মারা গেছেন, সেই ডাক্তারও কিন্তু আফটার অল হিউম্যান বিংস, এবং সেই হিউম্যান বিংস এর কি সমস্যা ছিল? ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস। আমি অনেক হাসপাতালে গিয়ে বলেছি যে আপনারা চাঁদা তুলে প্রত্যেকেরই ব্লাড সুগার দেখুন, প্রত্যেকেরই এটা দেখুন, খাবার ব্যবস্থা করুন। হাসপাতালে দাঁড়িয়ে কি কি খাবার খাচ্ছেন না খাচ্ছেন পয়সা নিয়ে আপনি উপরে যাবেন না, কিন্তু বেশি দিন যদি বাঁচতে হয় তাহলে ডাক্তারদের হেলথ, নার্সিং স্টাফদের হেলথ, যারা কর্মচারী আছে তাদের হেলথ, তাদের খাবার, তাদের বাসস্থান, কোনটা আমরা প্ল্যান করেছি? আপনি বলতে পারেন আজকে এইসব আলোচনা করে কি কোনো লাভ নেই। আপনারা তো আমাকে দেখেছেন তৃতীয় ওয়েভে কি হবে আর কি না হওয়ার জন্য, কিন্তু একটাই কথা বলবো, আমি একটাই কথা বলবো যে
আপনাদের মধ্যে নির্ভয় হয়ে সেকেন্ড ওয়েভের, আমার কথা শোনা যাচ্ছে? একটু কেটে কেটে যাচ্ছে স্যার, একটু কেটে যাচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো একটু বলে দেবেন, অন্তত হাত দেখে বলে দেবেন শোনা যাচ্ছে না, তাহলে আমি ওটা রিপিট করব। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। যে আজকে আমরা যে আলোচনা করছি 4-5টা জিনিস খুব সহজে বলে দিই। বাচ্চাদের ভয় দেখাবেন না, বাড়িতে একজনের হলে ধরে নেবেন সকলেরই হয়েছে, জানলা দরজা খোলা রাখবেন, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবেন, আর এবার বেঁচে কোনো উপায় নেই, সকলেরই হবে। কিন্তু হ্যাঁ, যেহেতু আমাদের ইমিউনিটি আগের বারকার আছে, যে ভেরিয়েন্টই আসুক না কেন, আমাদের ভিরুলেন্সটা এমন একটা জায়গায় যাবে না যেখানে আমার হাসপাতালে ভর্তি করতে। ওমাইক্রন তাই দেখাচ্ছে, আর অন্য কিছু হওয়ারও। হ্যাঁ, একটা জিনিস বলার, যে আমাদের দেশে যে 3 স্টার প্রথম দিকে প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা ছিল, সেটা তাহলে একটি ঠিকমতো কাজ হলে এই রকম ভয়াবহ অবস্থা হতো না বলছেন? মানে প্রাইমারি হেলথ সেন্টার, না না, আমরা তো অ্যাসিওর্ড হেলথের দিকে চলে গেছি। এটা শুধু ইন্ডিয়া নয়, অনেকগুলো দেশ মনে করেছে যে আর আগেকার মতন সরকারি হেলথ সিস্টেমের প্রয়োজন নেই, সেখান থেকে আমরা পয়সা বাঁচাতে পারি। আমরা বড় বড় এয়ারপোর্ট তৈরি করছি সরকারি পয়সায়, তো আমরা পার্লামেন্টের বাড়ি বানাচ্ছি, কিন্তু ছোট গ্রামে একটা ভালো হাসপাতাল, এবং সেখানে সরকারকে ব্লেম করে লাভ নেই। আজকে 130 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষ মোবাইল ফোন কিনেছে, কেন? সে মনে করছে মোবাইল ফোন হলে আমার জীবনটা সহজ হয়ে যাবে। সে মনে করছে না যে আমার এলাকাতে যে ছোট্ট নার্সিং হোমটা চলছে, সেটাকে চালালে আমার অন্তত কি করে বাঁচতে হবে, কি করে থাকবো যাতে আমার কোভিড হলেও কোনো সমস্যা না হয়, এই আলোচনাটা করার বেশি দরকার। এখানে কি করে আটকানো যাবে সে তো প্রমাণ হয়ে গেছে যে আটকানো গেল না। তা না হলে ফার্স্ট ওয়েভের পরে সেকেন্ড ওয়েভ, সেকেন্ড ওয়েভ পরে থার্ড ওয়েভ আসলো কেন? মাস্ক লাগিয়েছেন, আইসোলেশন করেছেন, লকডাউন করেছেন, তো কোভিড তো প্রমাণ করে দিল এগুলো দিয়ে আমাকে আটকানো যাবে না। তো মানুষকে আমরা কি বলতে চাইছি? আমরা বলছি কোভিডকে ভয় করবেন না, কোভিড এর কারণে আইসিইউতে যাতে না ভর্তি হয় সেই চিকিৎসাটা আমার কাছে আছে, এবং সেই চিকিৎসা হচ্ছে সামাজিক চিকিৎসা। শুধু একজন কিছু ওষুধ দিয়ে কোভিডের চিকিৎসা করতে পারবেন না। কোভিডটাকে একটা আইসোলেটেড ডিজিজ ভাবলে এর থেকে বড় ভুল হবে না। আমি যদি সুস্থ থাকি, আমার যদি ব্লাড সুগার ঠিক হয়, আমার যদি নিউট্রিশন ভালো থাকে, তাহলে হোক না কোভিড, কিছুই হবে না। আপনি খোঁজ নিয়ে নিন, যে কজন ডাক্তার, যে কজন সিস্টার মারা গেছিলেন, তাদের কত রকম কোমরবিডিটি ছিল। এটা আলাদা কথা যে সমাজও ভাবলো না তার শরীর নিয়ে, তার পরিবারও ভাবলো না, তিনিও হাসপাতালে চাকরি করতে করতে মারা গেলেন, কিন্তু তার যে কোমরবিডিটিস, আমি আবার বলছি, কোভিড হচ্ছে নতুন করে কোনো সমস্যা করে না, আপনার সমস্যাটাকে আরো অ্যাম্প্লিফাই করে দেয়, এবং তাই করেছে। যে দেশ গরিব ছিল তাকে আরো গরিব করে দিল। এই সময় সব থেকে বেশি লাভ হয়েছে কোন ইন্ডাস্ট্রির? কোন ইন্ডাস্ট্রির সব থেকে বেশি লাভ হয়েছে? যারা ভিটামিন তৈরি করে। ভিটামিন কি দিয়ে তৈরি হয়? সবজি এবং ফল দিয়ে। চাষিদের লাভ হলো, বাকিরা গরিব হয়ে গেল, চাকরি হারালো। Close to 50 million people have lost their job. এবং আজকে যারা বড় হচ্ছে, যারা চাকরি বাজারে ঢুকছে, এই 50 মিলিয়ন যদি লোক চাকরিটা
পেয়েও যায়, তাহলে নতুন তো আর কোনো চাকরি হবে না। তাহলে আজকে যে 21 বছরে হচ্ছে, 25 বছরে হচ্ছে, তার কি হবে? ফলে এই যে সোশ্যাল ডাইমেনশন, সোশ্যাল ফেব্রিকটাকে আমি বলেছি কোভিড হ্যাজ গিভেন আস এ শক। ফার্স্ট ওয়েভ শক দিল, সেকেন্ড ওয়েভ শক দিল, কিন্তু আমরা প্রত্যেকটা শকের মোকাবিলা কি করলাম? বাড়িতে বসে চুপচাপ ভয়তে ছিলাম। আচ্ছা, এই ডক্সিসাইক্লিন খেলে আর হবে না তো, অমুকটা খেলে আর হবে না তো, কত অ্যান্টিবায়োটিক বিক্রি হয়ে গেল, ডেড বডিজ পর্যন্ত মানুষ দেখতে পারলো না। সো কোভিড হ্যাজ শোন দ্য ইনহিউম্যান নেচার অফ আওয়ার সোসাইটি, যেখানে দাঁড়িয়ে পাশের মানুষ পাশের বাড়িতে দাঁড়ায়নি। শরৎচন্দ্রের ওই গল্পটা শ্রীকান্ত মনে পড়ে, যে বারমাতে ওনাকে একজন বলছেন যে কারো যদি তখনকার দিনে খুব বেশি প্লেগ হতো, কেউ যদি প্লেগের জন্য ডাকে যাবেন না, আপনারও প্লেগ হয়ে যাবে। কয়েকদিন পরে যিনি এটা পরামর্শ দিয়েছিলেন তার বাড়ি তারই হলো, এবং তাকে সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। এই বিষয়টা তো প্রথম মহামারী নয়, কিন্তু মানুষ এবার যেরকম ভয় পেয়েছে এবং ভয় পেয়ে নিষ্ঠুরতা করেছে, কিন্তু সেই নিষ্ঠুরতাটা, স্কুল যাচ্ছি না কিন্তু পুজোতে আমরা বেরোবো, অদ্ভুত তো। মানে কোন যুক্তি দিয়ে আপনি? আমি তো বলেছি যে এটাও তো সত্য যে দিল্লিতে সেকেন্ড ওয়েভে এমন কোন সরকারি দপ্তর ছিল না যেখানে কোভিড হলো না। সেখানে চাষিরা ওপেন এয়ারে বসে তাম্বু লাগিয়ে থাকলো, কজন চাষি মারা গেছে দিল্লিতে। এটা কি বিজ্ঞান নয়? এটা আমাদের কিছুই শেখায় না। একসঙ্গে তো রান্না হতো। আপনাদের বাড়িতে কোভিড হলে, যার কোভিড হয়েছে তার জন্য রান্না আলাদা, তার জন্য ঘরে কেউ ঢুকবে না, তাকে আলাদা করে রাখা হবে, জানলা দরজা পারলে বন্ধ করে রাখবো। এই সব করে কি আলটিমেটলি কোভিড কমলো? আমরা কেন আজকে আলোচনা করছি? ফলে আজকে আমার সহজ কথাটা সহজভাবে বলতে চাইছি যে কোভিডের আলোচনার পাশে শিশুর লেখাপড়া, মেন্টাল হেলথ, গাছগুলোকে ডিফরেস্টেশন করছি, এনিমাল নিয়ে বাজার করছি। কেন ওয়াং হচ্ছে? কেন ওরা ব্যাটকে বিক্রি করে? কেন? ব্যাট কি বলেছিল? এবার একটা জুনোটিক ডিজিজকে আপনি কাছে নিয়ে চলে আসলেন, কি কারণে? না পয়সা লাভ হবে। ইকোলজিক্যাল ব্যালেন্সে নেচারের থেকে বড় কোনো সায়েন্টিস্ট নেই। প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি তার জবাবটা খুঁজে নেয়। করোনাও ছিল, মানুষও ছিল। করোনা ব্যাটের মধ্যে ছিল, ব্যাটও একটা ম্যামল, ব্যাটও মরছিল না, মানুষও মরছিল না। এবার আমরা মুনাফা করার জন্যে, এখন তো আমি বলেছি যে ট্রাইবালসরা কেন গরিব হয়েছে, তাদের কাছ থেকে তাদের ফরেস্ট নিয়ে নেওয়া হয়েছে। মাঝিরা কেন গরিব হয়েছে, তাদের কাছ থেকে নদীর মাছটা নিয়ে নিয়েছেন। ফলে এটা যখন আমি ডিসক্রিপেন্সি করব, তারপরে কোভিড এর মতন ডিজিজ হলে মৃত্যু হার বাড়বে না, আর তার উত্তর হলো যে ডাক্তার একজন অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, একজন ভিটামিন দিয়ে দেবে, তা দিয়ে আমি বেঁচে যাব। যারা প্রথমবারে হয়নি দ্বিতীয়বার হয়েছে, যাদের দ্বিতীয়বার প্রথমবার দুটোই হয়নি তাদের এবার হয়ে যাচ্ছে, কি বাঁচলাম? ফলে প্রিপারেশনটা, প্রাইমারি হেলথ সেন্টারগুলো ইমিডিয়েটলি খোলা দরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কর্পোরেট সেক্টর হেলথের, এটা আওয়াজ তোলা উচিত যে এটা ভুল হচ্ছে। কোভিড দেখিয়ে দিল। হিসেব করে দেখে নিন, যেসব দেশে অ্যাসিওর্ড হেলথ ছিল তাদের মৃত্যু হারটা দেখে নিন, আর যেখানে ইনশিওর্ড হেলথ ছিল তারা বেশি পয়সা খরচ করলেও তাদের মৃত্যু হারটা দেখে নিন। ফলে যেখানে পপুলেশন ডেন্সিটি বেশি, যেখানে হচ্ছে যে মানুষ হচ্ছে যে থাকার জায়গাটা কম, একসঙ্গে
থাকছে, এই জায়গাগুলো তো মৃত্যু হয়েছে। ফলে আমার মনে হয় যে আলোচনাটা আজকে দাঁড়িয়ে 1-2 বছর পরে আমরা শুধু যদি করোনা নিয়ে আলোচনা করি, I think it is fundamentally wrong, because the solution is not with a doctor or with a medicine. The solution is a total change in our approach. COVID is challenging. এই সময় আপনাকে তথ্যগুলো দিচ্ছি, আমি তো শুধু বললাম যে চাকরি হারিয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স কত হয়েছে জানেন? মানুষ জানোয়ারের মতন বিহেভ করেছে বাড়িতে। টিনেজার প্রেগন্যান্সি কত হয়েছে জানেন? এটা সো দেয়ার আর সো মেনি ডাইমেনশনস। আমি তো বলছি কোভিড ওই কারণে প্রবলেমগুলোর জন্য হলো, প্রবলেমগুলো আরো বাড়িয়ে দিল। গরিব আরো গরিব হয়ে গেল, ডোমেস্টিক ভায়োলেন্স আরো বেড়ে গেল, রিলিজিয়াস ইনটলারেন্স আরো বেড়ে গেল। ফলে আজকে দাঁড়িয়ে সোসাইটিকে ভাবতে হবে যে আমরা আইসোলেটেড ওয়েতে বাঁচতে পারবো। আমরা যে এই হেলথ সিস্টেম যে বোর কমিটি দিয়েছিল, একদম প্রাইমারি হেলথ সেন্টার থেকে সেকেন্ডারি হেলথ সেন্টার, আজকে ওষুধের কোম্পানি যেটা সরকারি ছিল সেগুলোকে বন্ধ করে দিয়ে আমরা নিয়ন্ত্রণগুলোকে সরিয়ে দিয়েছি। এবং তারা কি বলছে আপনি বলুন না। কোভিডে বললো অ্যান্টিভাইরাল ওষুধগুলো বিক্রি হলো, কারা এই ক্যাম্পেইনটা করেছিল? কি মানুষ কি মানে সবাই কি এত বিজ্ঞানীরা এত বোকা ছিল? কিন্তু বড় ইন্ডাস্ট্রিরা হাতে যখন আপনি তুলে দিয়েছেন দেশটাকে, দেশের হেলথটাকে, ফলে তাদের দায়বদ্ধতা হচ্ছে তাদের মুনাফার প্রতি, আপনার প্রতি নয়। এবং সেটুকুও যদি না বোঝেন তাহলে এই আলোচনা করার কোনো মানে হয় না। কই আমরা তো একবারও বললাম না যে কোভিডের যে এসব ওষুধ গাছে পাওয়া যেত সেগুলোকে বেশি দামে আমরা কিনলাম, এমনকি মারামারি হলো, বাজার থেকে ওষুধগুলো চলে গেল। এখনো লোকের A to Z, তাহলে ডাক্তারি তার কোনো প্রয়োজন নেই। A to Z যদি সবকিছু থাকে তাহলে সেটাই খেয়ে বেঁচে থাকুন, তাহলে এই আলোচনা করে কিনা। আমি রাজপ্রাসাদে থাকবো, পাশে বস্তি থাকবে, আমি সুস্থ থাকবো, এই মনোভাবটাকে যতক্ষণ আমরা না বুঝবো, আমার মনে হয় কোভিড সাম্যবাদের প্রথম পাঠটা পড়িয়ে দিল। এইরকম হচ্ছে, আপনি ধনী হতে পারেন, গরিব হতে পারেন, কিন্তু যে ডিসপ্যারিটি গুলো রয়েছে, যে প্রবলেমস গুলো রয়েছে, তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তবুও যদি আমরা না শিখতে চাই তাহলে আমার বলারও কোনো মানে হয় না, আর আপনাদের শোনারও কোনো মানে হয় না। ফলে তোমার প্রশ্নগুলো আমি জবাব দেব ডাক্তার, কিন্তু এটুকু বলতে পারি যে টুডে it is not an isolated disease in isolation. ফলে কোভিড is not a pandemic, it is syndemic. অনেকগুলো বিষয় একসঙ্গে হয়ে, অনেকগুলো অসুস্থতা, অনেকগুলো হচ্ছে যে সমস্যা, সামাজিক সমস্যা, এনভায়রনমেন্টাল সমস্যা, টাকার পেছনে হচ্ছে যে এটার সব সমস্যাগুলো একসঙ্গে হয়ে এটার, এবং তার এফেক্টটা মৃত্যু নাও হতে পারে আজকে দাঁড়িয়ে, কিন্তু তার এফেক্টটা উইল বি লং লাস্টিং। আমি আবার বলছি, যখন মানুষ রাস্তায় ফ্যান চাইছিল, তোমরা ভাত খাও আমাকে ফ্যান দাও, কেউ কেউ দিয়েছিলেন, কেউ কেউ দেননি, প্রচুর মানুষ মারা গেছিলেন, তার মূল্য বেঙ্গল আজকেও দিচ্ছে। আজকে যতগুলো ডায়াবেটিস, যতগুলো হাইপারটেনশন, যতগুলো হচ্ছে যে এটা সাইকিয়াট্রিক ইলনেস, এটা কিন্তু তার কারণ কিন্তু কিন্তু ইন্টারজেনারেশনাল থাকে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আপনাকে বলি যে অনেক
মানুষই হচ্ছে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, অনেকে প্রশ্ন করছেন। আমি একটু আলোচনার মধ্যে সেই প্রশ্নগুলো নিয়ে আপনার সামনে একটু আসতে চাইছি। যেমন একজন প্রশ্ন করেছেন টিকাকরণ, ভ্যাকসিন নিয়ে, এই ভ্যাকসিন নেওয়াটা হচ্ছে কত জরুরি। আর আরেকজন দেবু চৌধুরী তিনি প্রশ্ন করছেন যে সোমবার থেকে তৃতীয় ভ্যাকসিন দেবে, মানে বুস্টার ডোজের কথা উনি বলছেন। 1 জানুয়ারি থেকে আমার পরিবারের সকলে কোভিড পজিটিভ, আমরা কতদিন পরে ভ্যাকসিন নিতে পারবো? এটা যদি একটু আপনি আমাদের সামনে বলেন। আমি একটু আরো দর্শকরা কিছু প্রশ্ন করেছেন, সেগুলোর পরে আপনার কাছে আবার আসছি। প্রথম কথাটা হচ্ছে যে আপনি যে বুস্টার ডোজের ভ্যাকসিনের কথা বলছেন, যাদের বাড়িতে কোভিড হয়েছে তারা অন্তত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কোনো ভ্যাকসিন নেওয়ার কথা উঠছে না। কারণ একটা জিনিস মনে রাখবেন যে অসুস্থ মধ্যে আরো ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই। 2 নম্বর হচ্ছে বুস্টার ডোজ কি আমার দরকার? আমি একটা কথাই বলছি, যদি আপনি আমাকে প্রশ্ন করেন আজকে ওমাইক্রন আসলো কেন, এটা কি আটকানো যেত? যেত। যদি সারা পৃথিবীর মানুষরা 2টো ডোজ কমপ্লিট করে নিতেন তাহলে আটকানো যেত। বা 80% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন যদি ভ্যাকসিন 2টো ডোজ, আমি প্রথম প্রায়োরিটি বলবো যে যারা 2টো ডোজ পাননি তাদের 2টো ডোজ করুন। যাদের কোভিড এখনো হয়নি অথচ তারা 2টো ডোজ নেননি তাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে, এবং বুস্টার ডোজ আমি এক্ষুনি বলবো না যে খুব একটা লাভ করবে, তার কারণ হচ্ছে যেটা প্রমাণ পেলাম যে অন্যান্য ভেরিয়েন্ট, আমি আবার বলেছি যে কোভিড ভাইরাসের 95% জিনিসটা একই থাকে, তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি সেটা আমি প্রোটেক্টিভ পেয়ে গেছি। যে ভেরিয়েশনটা হচ্ছে সে কারণে আমি আবার ইনফেক্টেড হচ্ছি, কিন্তু সেই ইনফেকশনের ধারটা কিন্তু খুব কম। এই যে এতগুলো রোগী আসছে, কজন রোগী হাসপাতালে যাচ্ছে, কজন রোগী আইসিইউতে ভর্তি হচ্ছে, এবং যাদের তাও লাগছে যাদের বেসিক কোনো অসুস্থতা রয়েছে। ফলে আমি এখনো বলবো দ্য বেস্ট ভ্যাকসিন ইজ টু প্রিভেন্ট হাইপারটেনশন, টু ট্রিট ডায়াবেটিস এন্ড টু প্রিভেন্ট ওবেসিটি। এটা যদি আপনি বলেন যে ভ্যাকসিন আপনাকে আইসিইউতে ভর্তি হতে দেবে না, শুধু কোভিড নয় যে কোনো ডিজিজের কারণে, সেটা কিন্তু আপনার বেস্ট ভ্যাকসিন। থার্ড ভ্যাকসিন আমি বলবো যে খুব একটা লাভ হবে বলে আমি আর মানে ভাবছি না। যারা 2টো ডোজ নিয়েছেন ঠিক করে তাদের যথেষ্ট। থার্ড ডোজ উইল নট প্রোটেক্ট ইউ, বিকজ ভেরিয়েশন হতে থাকবে, এবং কোভিড ততদিনই ভেরিয়েন্ট প্রডিউস করবে যতদিন এই পৃথিবীতে সমস্ত মানুষের হয় কোভিড হয়ে যাবে না, আর না হলে তারা প্রপারলি 2টো ডোজ ভ্যাকসিনেটেড হয়ে যাবে। এইভাবেই তো আমরা পোলিওটাকে করলাম। তো নতুন কি আছে আমরা তো জানি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকজন প্রশ্ন করছেন, আমি একটু জাস্ট প্রশ্ন নিয়ে নিচ্ছি। পারমিতা ঘোষ চৌধুরী তিনি বলছেন যে 5 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের কি খাওয়াবো যাতে ওদের ইমিউনিটি বাড়ে, একজন প্রশ্ন করেছেন। ওই খাবার থেকে ইমিউনিটি হয় না, বাচ্চাকে খেলতে হয়, মানসিক হেলথ থাকতে হয়, স্কুলে যেতে হবে। খাওয়ানোর হচ্ছে যে আপনার বাড়িতে যা আছে তাই খাওয়ান। কি কি খাওয়াবেন না সেটুকু বলতে পারি। বেশি মিষ্টি খাওয়াবেন না, বেশি নোনতা খাওয়াবেন না। বা যেটা বাঙালির পরিবারের আগে খাবারটা ছিল, ডাল ভাত রুটি মাছ সবজি যেটুকু, সেটাই খাওয়ান, সেটাই যথেষ্ট এ করে। হ্যাঁ, একটা কথা বলতে পারি, এখন চলনের মধ্যে বাচ্চারা সবুজ তরকারি মানে সবজি খায় না আর ফল খায় না। আপনাকে বেশি দামের ফল খেতে হবে না, আপনি কলাই খান, অ্যাপলের কোনো প্রয়োজন নেই, কলাই দিন, পাতিলেবু দিন, এটাই যথেষ্ট। কিন্তু এগুলো দেবেন, আমি আগেও একবার সিডস গুলোকে ভেজে নেবেন, বাড়িতে খাবার তৈরি করবেন, সেটাই দেবেন, তাতেই ইমিউনিটি হয়ে যাবে। কিন্তু ঘরবন্দি করবেন না, ঘরবন্দি করলে কিন্তু ইমিউনিটি কমে। আরেকজন প্রশ্ন করছেন, আমি বলছি একটু শুনুন, আরেকজনের প্রশ্ন নিয়ে নিচ্ছি। তিনি প্রশ্ন করছেন যে
যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ, যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা, এই সময় তাদের খাদ্যাভ্যাসটা কিরকম হওয়া উচিত যাতে তারা মানে পুরো পুষ্টিটা ঠিক মতো পায়? এ নিয়ে যদি আপনি কোনো মানে পরামর্শ দেন। এরকম প্রশ্ন এসেছে। কথাটা কেটে যাচ্ছিল, আরেকবার বলুন। যারা মিডল ক্লাস তাদের কি সমস্যা? যারা মধ্যবিত্ত বা যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা, তাদের এই সময়ে খাদ্যাভ্যাসটা কিরকম হবে, কি কি খাওয়া দরকার যাতে তারা সঠিক পুষ্টি পেতে পারে? এটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে। দেখুন, একটা কথা বলবো যে আমরা শুধু খাই না, আমরা নিঃশ্বাসও নিই। তাহলে প্রথম হচ্ছে যে সকালবেলা চেষ্টা করবেন যাতে সকালবেলা উঠে একটা মর্নিং ওয়াক করবেন। সকালবেলা যদি উঠতে পারেন, দ্যাট ইটসেলফ উইল বুস্ট ইউর ইমিউনিটি। কেন এইভাবেই আমাদের ঘড়িটা সাইকেল তৈরি আছে। সকালবেলা উঠে একটু হাঁটাচলা করাটা, এটা আমাদের ইমিউনিটিটাকে হেল্প করে। খাওয়ার মধ্যে হচ্ছে যে যা আপনার বাড়িতে ডাল ভাত আসে, মাছ আসে, সেটাই যথেষ্ট। কয়েকটা জিনিস আবার বারণ করছি, আচারটা খাবেন না। আচারে কিন্তু প্রচুর নুন থাকে। যেগুলো খুব নোনতা জিনিস বাড়ি থেকে আমরা কিনি, ইনফ্যাক্ট বিদেশে এগুলোকে ব্যান করছে। আর খুব মিষ্টি জিনিস সেটা খাবেন না। সিজনাল ফ্রুটস গুলো খান। আর কয়েকটা সিম্পল কথাটা বলে দিচ্ছি, সজনে ডাটা, কুমড়োর সিডস গুলোকে ভেজে নেয়া, পাতি লেবু, পেয়ারা, কলা, পাকা কলা, এগুলো কিন্তু যথেষ্ট ভালো। ছোলাটাকে ভিজিয়ে নিয়ে সেটা খেতে পারেন, ঠিক আছে? এবং চেষ্টা করবেন যাতে দাঁড়িয়ে প্রসেসড ফুড না খান। তাতে ইকোনমিক লসও হবে আর শরীরের লসও হবে। এই ট্রান্স ফ্যাট জিনিসগুলো যেগুলো থাকে, যেগুলো ভাজা থাকে, এটা থাকে, এর মধ্যে ট্রান্স ফ্যাট থাকে, এগুলো যেন কম খান। আর বাচ্চাদেরও যেন কম। এটা বাড়িতেই রান্না করুন। আমার মনে হয় যে এটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, দর্শকদের থেকে শেষ প্রশ্ন আপনার কাছে। মোটামুটি যে এসছে সব উত্তর বেশিরভাগই পেয়ে গেছি। এখানে একজন বলছেন যে এই এখন ওমিক্রন হচ্ছে, চারদিকে প্রচুর পরামর্শ, খবরে কাগজে টিভিতে এই ওষুধ খেতে হবে, ওই ওষুধ খেতে হবে, এবং অনেক মানুষ মানে ডাক্তারের কাছে না গিয়ে নিজেরা মুড়ি মুরগির মতো ওষুধ খেয়ে ফেলছেন। তো সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান কি বলছে বা আপনাদের পরামর্শ কি, সেটা তিনি জানতে চাইছেন। অন্তত ওমাইক্রনের ক্ষেত্রে জ্বরের ওষুধ ছাড়া বিশেষ কোনো ওষুধের প্রয়োজন নেই। ইট ইজ এ সেলফ লিমিটিং প্রবলেম। যেরকম আপনাদের ইনফ্লুয়েঞ্জা হয়, প্যারা ইনফ্লুয়েঞ্জা হয়, তাতে এই অ্যান্টিবায়োটিক আর ওই অ্যান্টিবায়োটিক দয়া করে খাবেন না। কেন আপনার শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে, অনেকগুলো ব্যাকটেরিয়া আপনার শরীরে লাগে। এমনকি অনেকগুলো ভাইরাসও আছে শরীরে যে আপনার বন্ধু। ফলে সব ভাইরাসই শত্রু নয়, সব ব্যাকটেরিয়াই শত্রু নয়। ফলে সহজে অ্যান্টিবায়োটিক খেলে শরীরটাকে আরো আপনি কিন্তু ক্ষতি করছেন, যতক্ষণ ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রমাণ হচ্ছে না। আর কোভিড হচ্ছে ভাইরাল ইনফেকশন, এটা অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, মানে থাকারই কথা নয়। হ্যাঁ, অন্যান্য ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই যে আমি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিচ্ছি। আর আমার মনে হয় যে ওষুধ খাওয়াটা, এটা যে মানে বিশ্বাস মানুষের, এটা একটা মেজর শিফট হয়েছে লাস্ট 100 বছরের মধ্যে আমাদের দেশে। 100 বছর আগে মানুষ মনে করতো ভালো খাবার খাও, এক্সারসাইজ করো, সুস্থ থাকো, তোমার রোগ হবে না। এখন আমরা মনে করছি হাঁটতেও হবে না, এক্সারসাইজও করতে হবে না, ওষুধ খেয়ে আমি সুস্থ থাকবো। আমার মনে হয় আমি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নই। পয়সা যদি নষ্টই করতে হয়, তাহলে সেই পয়সার চাঁদা দিন। প্রচুর মানুষের চাকরি হারিয়েছে, তাদের কাজে লাগবে, আর আপনার শরীরেরও ক্ষতি কম হবে।
বিসি রায় কথা বলতেন না যে ডাক্তার ওষুধ লিখবে, সেটা নেবেন, ডাক্তারকে ফিস দেবেন, ওষুধ গিয়ে কিনবেন, কেন ওষুধ কোম্পানি কি করে চলবে, আর তারপরে সে ওষুধটাকে খাবেন না, কেন আপনাকেও বাঁচতে হবে। তো আমি এই উত্তরটাই দেব, ওষুধ অবশ্যই কিনবেন, তাহলে ওষুধ কোম্পানিগুলোর চলবে। আবার কিনে ওটা ফেলে দেবেন, খাবেন না, তাহলে আপনিও ভালো থাকবেন। বলুন, ক্রোসিন ওষুধ ছাড়া, আর যাদের কষ্ট হচ্ছে তাদের স্টেরয়েড ইনহেলার আমি দিতে বলি বা নেবুলাইজ করতে বলি, এটা ছাড়া আর কোনো এখনো ওষুধ লাগছে না, অন্তত এবারের মতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন চলে এসেছে, এটাই নেব, এরপরে আবার আমরা ডাক্তার অংশুমান বসুর কাছে ফিরে যাব। একটা প্রশ্ন এসেছে, একজন লিক করছেন যে মায়ের কোভিড হলে মাতৃদুগ্ধ পান করা শিশু কি দুধ খেতে পারবে, এটা উনি জানতে চাইছেন, যে ওনার পরিবারে এ ধরনের ঘটনা ঘটেছে, মানে চলছে এখন। অবশ্যই পারবে, এবং আমার দুর্ভাগ্য যে এটা আমি আগেও বলেছি, আবার বলছি, যে যখন সারা পৃথিবী এটা বলছিল যে কোভিড মায়ের শিশুটাকে সরিয়ে দেবেন, মায়ের পাশে রাখবেন না, দুধ খাওয়াবেন না, তখন আমরা এটা গবেষণা করলাম এবং ভারতবর্ষে প্রথম একসঙ্গে রাখতেও আরম্ভ করলাম এইমস যোধপুরে। এবং আজকে সে বাচ্চারা প্রায় 1.5-2 বছর বয়স হয়ে গেছে, সুস্থ আছে, বাচ্চাদের কিছুই হয় না। বরঞ্চ মাকে স্ট্রেস করবেন না, মায়ের যদি স্ট্রেস হয় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে। মায়ের জন্য ব্লাড প্রেশার, মায়ের জন্য ব্লাড সুগার ঠিক থাকে, থাইরয়েড ঠিক থাকে, সেই নজরগুলো দিন, মাকে সাপোর্ট করুন, আননেসেসারি সিজারিয়ান করাবেন না, এই কাজগুলো করুন। আর জন্মের পরে কৌটো দুধ না খাইয়ে মায়ের বুকের দুধ খাওয়ান। মা কোভিড হলেও, দুধের মধ্যে কোভিড ভাইরাস আমি পেয়েছি, তা সত্ত্বেও বলছি বাচ্চারা সে দুধ খেয়ে ভালো থাকে, এবং এখন তো সারা পৃথিবী মেনে নিয়েছে যে মায়ের দুধই খাওয়ানো উচিত কোভিড হলেও, এমনকি এইচআইভি হলেও। আচ্ছা, আমরা উত্তরগুলো পেলাম যারা দর্শক বন্ধুরা প্রশ্ন করেছিলেন। আমি আবার ডাক্তার অংশুমান বসুর কাছে ফিরে যাচ্ছি। আবার একটা প্রশ্ন আছে যে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আগের বারে যখন রেড ভলেন্টিয়াররা যেভাবে কাজ করেছিলাম, এবারে কি এইভাবে কাজ করতে পারি আর কি রেড ভলেন্টিয়ার? এবার রেড ভলেন্টিয়ারের দায়িত্বটা একটু বেড়ে গেল। রেড ভলেন্টিয়ারদের আগে নিজে বুঝতে হবে যে এই অসুখটা এবং এর আফটার এফেক্টটা নিজে বুঝতে হবে যে শুধু কোভিড নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কোভিডের সঙ্গে অপুষ্টি, কোভিডের সঙ্গে জেন্ডার ইনইকুয়ালিটি, কোভিডের সঙ্গে হচ্ছে যে পাশে হচ্ছে যে গাছ কেটে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, মানুষকে বোঝাতে হবে, এবং মানুষের মধ্যে এই মুভমেন্টটা করতে হবে যে তারা যেন ডিমান্ড করুক যে সরকারি হাসপাতাল আমার অধিকার, আর কর্পোরেট সেক্টর মানুষকে হেল্প দিতে পারে না। ফলে প্রাইভেট সেক্টর কিন্তু নার্সিং হোমের আবার খুলতে হবে। এর ছাড়া আর কি করতে হবে? বাচ্চাদের সঙ্গে কথা বলুন, গল্প শোনান, ওদের সঙ্গে খেলুন, ওদের কষ্টটা বুঝুন। অনেকেই মা বাবা হারিয়েছে, তাদের পাশে দাঁড়ান। তৃতীয় ওয়েভে কিছুই হবে না। যেটা করতে হবে, এই সুযোগ নিয়ে যখন মানুষ আপনার কথা শুনবেন, তাদের কাছে যাবেন, তাদের শেখান কি করে ব্লাড সুগার নিতে হয়, তাদের শেখান কি করে নিজেদের ব্লাড প্রেশার নিতে হয়। ধরুন আমি ট্যাক্সি অ্যাসোসিয়েশন করলাম, তাদের আমি শিখিয়ে দিলাম যে তোমরা ট্যাক্সিতে বসার আগে নিজেরাই ব্লাড প্রেশার দেখে নাও, ব্লাড সুগার দেখে নাও, এবং কিছু প্রবলেম হলে আমাদের জানাও। এই কাজটা রড ভলেন্টিয়ার করতে পারেন। গ্রামে গ্রামে গিয়ে চাষিদের হাতে এই যন্ত্রগুলোকে দিয়ে তাদের স্বাস্থ্যের সম্পর্কে সচেতন করতে পারেন। তাদের বলতে পারেন যে বাজারিকরণের মধ্যে এই যে টিভিতে অ্যানাউন্স দিন ধরে আমরা যেভাবে হাজার হাজার বছর দিয়ে বেঁচেছি, তারও বিজ্ঞানটাকে বুঝতে হবে, যেখানে দাঁড়িয়ে
আমরা চাষিদের হাত দিয়ে সবজি খেতাম, ফল খেতাম, সিজনাল ফ্রুটস খেতাম, সেগুলোকে ফেরাতে হবে। বাজারের যে হচ্ছে যে বাজারে যেসব প্রসেসড ফুড পাওয়া যায় তার দিকে নজর না দিয়ে আমাদের নিজেদের খাবার উপার্জন করে এটা, তাছাড়া আমি বলবো যে যারা ইকোনমিক্যালি ডিপ্রাইভড হচ্ছে তাদের পাশে দাঁড়ান। আজকে অবস্থা কিন্তু ঠিক একই রকম হয়ে গেছে যেরকম যখন বেঙ্গলের বিভাজন হয়েছিল, মানুষ সবকিছু হারিয়ে এপার চলে এসেছিল, তখন প্রয়োজন হয়েছিল স্কুল, প্রয়োজন হয়েছিল তাদের মধ্যে হাসপাতাল। ঠিক সেভাবে ছোট ছোট স্কুল, হাসপাতাল, তাদের নলেজ, এটাকে করুন। এই মুভমেন্টটা যদি করতে পারি তাহলে আগামী দিনের কোভিড হোক, H1N1 হোক, যে কোনো ইনফেকশন হোক, আমরা মোকাবিলা করতে পারি। এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসুন, এই মেন্টাল হেলথটা নিয়ে আসুন। নেচারের কাছে ফিরে যেতে হবে, প্রকৃতির কাছ থেকে যেটা আমরা নিয়েছিলাম সেটাতে ফিরতে হবে, সেখানেই বিজ্ঞান আছে। বাজারিকরণ করে বিকোসুল ক্যাপসুল খাবো, অমুক খাবো, জিঙ্কোভিট খাবো, এই যে পেছনে যে আমাদের এই নামগুলো আগে প্রচলিত ছিল না, ফলে যে খাবারটা আমরা সহজে গাছপাতা থেকে পাচ্ছি, যেটা থেকে আমাদের ইকোনমি লিঙ্কড আছে, সেটা না খেয়ে আমি নতুন করে একটা সমস্যা তৈরি করছি। এটা আমার মনে হয় যে এটা। আর সব থেকে ইম্পর্টেন্ট 3টে ডিজিজকে প্রিভেন্ট করবে: হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি। এই 3টে যদি না থাকতো তাহলে আমি বলতে পারি আমাদের দেশে কোভিডের মৃত্যু হার অনেক কম হতো। 1। 2 নম্বর হচ্ছে যেখানে অপুষ্টি আছে, যেখানে মানুষের অন্যান্য রোগ আছে, তাদেরকে ইনকারেজ করা যে তারা চিকিৎসা করে। অনেক লোক কিন্তু এই সময় মদ পান শুরু করেছেন, নেশা শুরু করেছেন, বাড়িতে থেকে কি করবেন? তাদের পাশে যান, তাদেরকে বোঝান, তাদের মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসুন। এই কাজটা কিন্তু অনেক দিন লাগবে, এটা শুধু থার্ড ওয়েভের জন্য না। থার্ড ওয়েভে তো শুধু তাদের পাশে যান, কোনো অক্সিজেন বা এটা খুব কম লাগবে, কিন্তু এই সুযোগে ওদেরকে বোঝান যে কোভিড এর শুধু একার আলোচনা করে লাভ নেই। কোভিড হচ্ছে আয়না, আমাদের সমাজের যা সমস্যা ছিল সেটাকে বাড়িয়ে দেখিয়েছে, এবং প্রত্যেক কটা জিনিসকে নিয়ে আলোচনা করা দরকার। তা না হলে কোভিডকে আজকে দাঁড়িয়ে আমি আপনাকে ইন্স্যুরেন্স করে দিলাম, আপনাকে হচ্ছে যে আপনি বড় হাসপাতালে ভর্তি হয়ে গিয়ে ট্রিটমেন্ট পাবেন, দেখুন কজন বেঁচেছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেকেই ডেড বডি ওখান থেকে নিয়ে বেরিয়েছে। ফলে আমার মনে হয় যে আমার যে অধিকার অ্যাসিওর্ড হেলথ, আমি একটাই কথা বলবো, তাদেরকে ঘরে ঘরে বুঝতে হবে অ্যাসিওর্ড হেলথ ইজ মাই রাইট, ইনশিওর্ড হেলথ আই ডু নট ওয়ান্ট। এবং ছোট ছোট নার্সিং হোমকে খুলুন, ডাক্তারদের পাড়ার থেকে ডাক্তারদের ডাকুন, তাদের ইনকারেজ করুন। এই যে একটা অদ্ভুত নেশা হয়েছে বড় বড় বাড়ি করার, পার্ক না রাখার, মদের দোকান স্কুলের পাশে চলে গেছে, এটা কোন সুস্থতার লক্ষণ? এটা সুস্থ সমাজ নয়, এটা অসুস্থ সমাজ। এর বিরুদ্ধে আমার বিশ্বাস রেড ভলেন্টিয়াররাই দাঁড়াতে পারবে, অন্য কিছু ভাববেন না। নলেজের থেকে বড় দান কিছুই হয় না। তাদের অধিকার সম্পর্কে সচেতন করুন, তাদেরকে বলুন যে তারা পয়সা দিয়ে গরিব হতে পারে, নলেজ দিয়ে যেন গরিব না হয়। আর ডাক্তারদের জন্য কথা, যারা সরকারি ডাক্তারের কাজ করেন, হ্যাঁ আপনার মাইনে কম, আপনার ওই টাকা দিয়ে বড় গাড়ি হবে না, আপনার ছেলে পয়সা দিয়ে বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, কিন্তু পয়সা দিক দিয়ে গরিব হন, নলেজ দিক দিয়ে গরিব না হন। যেন সেই সরকারি হাসপাতালে যে রুগী এসছে সে এই মেসেজ নিয়ে যায় যে আমার ডাক্তারবাবু থেকে ভালো ডাক্তার আর কোথাও ছিল না, পয়সা দিয়েও এটা পেতাম না। এই বিশ্বাসটা ফেরাতে হবে মানুষের মধ্যে।